দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে সাবেক আইজিপি, সাবেক সেনাপ্রধান এবং একজন এমপির হত্যাকাণ্ড নিয়ে এখনও সরগরম রাজনীতির মাঠ। এই বিষয় নিয়ে আমরা আজকেও কথা বলতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতির নিয়ন্ত্রণ আসলে কার হাতে। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন গুরুত্বপূর্ণ একজন অতিথি। শুরুতেই পরিচয় করে তার সঙ্গে আছেন অজয় কর খোকন, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা তিনি। আমরা কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই পাবো এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। আপাতত শুরু করছি অজয় কর খোকন আপনাকে দিয়ে। অজয় কর খোকন, একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে সাবেক আইজিপির বেনজির আহমেদের বিপুল সম্পদের যে বিষয় সামনে এসেছে, আজকেও গণমাধ্যমের বড় খবর, বান্দরবানেও বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। এই জায়গায় বিএনপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, সরকারের আশ্রয় প্রশ্রয় বেনজির আহমেদ এরকম সম্পদের পাহাড় করতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আজকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, দেশ বিদেশের সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং ইনসাইড পলিটিক্সের আজকের যে বিষয়বস্তুটা আপনি এনেছেন, জি জি, রাজনীতির নিয়ন্ত্রণ কার হাতে, সত্যিকার অর্থে আজকে বলতে দ্বিধা নেই। রাজনীতির নিয়ন্ত্রণটা যেন মাঝে মাঝে যাদের নিয়ন্ত্রণ করার কথা না, যাদের রাজনীতিতে হস্তক্ষেপ করার কথা না, জি, যাদের রাজনীতিতে আসবার কথা না, যাদের ফুটপাতে দোকানদারি করবার কথা, যাদের ব্যবসা করার কথা, তারা হঠাৎ করে এসে রাজনীতিটা দখল করে নিতে চেয়েছে। এবং কালে কালে বিবর্তনে বিবর্তনে সময়ে সময়ে এদেশে এটা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। এবং এটা আমি অস্বীকার করি না। এখন বাংলাদেশ সৃষ্টির পরে ৭৩-এর পার্লামেন্ট এবং এর পরবর্তীকালের সময়ের পার্লামেন্টগুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন, কারা হয়েছে এমপি আর আজকে কারা হচ্ছে এমপি, আজকে ৭৬% উপরে ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত আমলা, সাবেক আমলা এবং চাকরিজীবী, এদেরকে দিয়ে যে পার্লামেন্টটা তৈরি হয়েছে, সেই পার্লামেন্টে ইফেক্টিভিটি থাকে না, এর চর্চাটা হয় না। গণতন্ত্রের যে বিউটিটা, সৌন্দর্যটা যেটা হওয়া উচিত পার্লামেন্টে, সেটা হয় না। আমার বন্ধু মুশাররফ জি, একটু দেরি করে আসলেও তাকেও সামনে রেখে বলতে হয়, আমরা মাটিতে পুড়ে, রোদে বৃষ্টিতে ভিজে আমরা অঙ্গার হই নাই, কিন্তু আমরা শক্ত হয়েছি, সামর্থ্য হয়েছি, শিখেছি রাজনীতিটা। ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি। আজকে সেই রাজনীতিবিদ্যা একে একে কমে যাচ্ছে, রাজনীতিবিদের সংখ্যা। এটা কিন্তু দলের দায়। এটারই ফলাফল কি বেনজির আহমেদের কথা বলবেন? এটার সাথে আমি এটাকে মিলাতে চাই না। এটা হচ্ছে দুর্বৃত্তায়নের ফলাফল। অর্থাৎ এরা যখন আইজিপি ছিলেন, তখন তারা কি করছেন এটার মনিটরিংটা হয় নাই। এরা যে সম্পদ করছেন, যেটার জন্য তাকে অনুমতি নিতে হয়, সে অনুমতিটা সে নেয় নাই। একটু পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি বলেছি আমার বন্ধু মোশাররফ এসেছেন। আজকে সাবেক আইজি বলেন, সাবেক সেনাপ্রধান বলেন, বা একজন এমপির আজকে যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা, এগুলো কিন্তু আমাদের দেশে হচ্ছে। হ্যাঁ, একটা জিনিস আমি দৃঢ়তার সাথে বলতে পারি, বিএনপি বা অন্যান্য দল এটাকে রাজনীতিকরণ করার জন্য যেটা বলছেন, এটা এভাবে না বলে বলা উচিত, এদেরকে ধরা হোক, এদের সমস্ত কিছু যাচাই বাছাই করা হোক, এবং এদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করা হোক, এবং এদের শাস্তি দেওয়া হোক। শাস্তি তো যাচ্ছেন, শাস্তি দেওয়া হোক, এটা আমরা আমি নিজে থেকে বিশ্বাস করি যে না। কিন্তু যেটা আপনি বললেন যে ক্ষমতায় উনি যখন পদে ছিলেন, সে সময় উনি কি করছেন সেটি মনিটরিং হয় না, তাহলে কি দায় দায়িত্ব কিছুটা সরকারের ঘাড়ে? সরকারের ঘাড়ে তো কিছুটা আসবেই। আজকে কি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না? আমি যদি বলি ক্ষুণ্ণ হচ্ছে না, তাহলে হবে না, এটা বাদ কি বাদ। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তারা সরকারের একজন সাবেক আইজিপি সরকার মনোনয়ন দেন, একজন সাবেক সেনাপ্রধান, সর্বোচ্চ পদ সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনী আমাদের গর্বের বিষয়, সেখানকার সেনাপ্রধান এর নামে যখন আসে, সেটা নিয়ে তো প্রশ্ন উঠবে। এবং সেই প্রশ্নগুলো আজকে যতই বলি আওয়ামী লীগের দায় নেই, যতই বলি সরকারের দায় নেই, বলা যাবে, কিন্তু দায় দায়িত্ব, জনগণের পারসেপশনটা কি, জনগণ কি মনে করছে? জনগণ মনে করছে যে এদেরকে কেন দেওয়া হলো। আচ্ছা, দেওয়া হলো, আমি আপনাকে সোনা দিয়ে যাচাই করে, কোষ্ঠী পাথরে যাচাই করে আপনাকে আমি এই জায়গাটায় বসালাম, এরপরে আপনি চোরে পরিণত হলেন। এই যে পরিণত হলেন, এই সময়টা কালে বা এই যাবৎ কালের তার বিদায় পর্যন্ত, বিদায়ের পরবর্তী পর্যন্ত
কালের কণ্ঠের নিউজ যদি না হতো, সাংবাদিকরা যদি আজকে খুঁজে খুঁজে বের না করতো, তাহলে সেন্ট মার্টিন বলেন, রাঙ্গামাটি বলেন, আর ওই গোপালগঞ্জের সেই হিন্দুদের সম্পত্তি বলেন, জোর করে জবরদস্তি করে নিয়ে দখল করে উনি পার্ক বানিয়েছেন, এটা তো প্রচার হতো না। এবং এটা প্রচার হওয়া উচিত। আমি বলি আজকে অবশ্যই যে কোনো কথা সামনে আসা উচিত, এই ঘটনাগুলোর বিচার হওয়া উচিত। এবং এর আগে যা হয়েছে, যেমন হলমার্কের বিচার হয়েছে, ব্যাংকের টাকা তছরুপ করেছে, অন্যায়ভাবে টাকা নিয়েছে, সেই ঘটনায় আজকে বিচার হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে হলমার্কের মালিকের, তার স্ত্রীর। আমি মনে করি এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া উচিত, এদেরকে গ্রেপ্তার করা উচিত। যদি আইনের মাধ্যমে, দুদকের মাধ্যমে এবং প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করে প্রমাণিত হয়, তাহলে অবশ্যই সরকার জিরো টলারেন্স দেখাবে এবং তাদের ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা, আইন অনুযায়ী আইনের কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। অনেক ধন্যবাদ। এ বি এম মোশাররফ হোসেন, রাজনীতির নিয়ন্ত্রণ আসলে কার হাতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক সাবেক ছাত্রনেতা অজয়কর খোকন। আসলে একটা জিনিস আমাদেরকে মূল্যায়ন করতে হবে, যে আপনার যখন গণতন্ত্রের ঘাটতি দেখা যায়, গণতন্ত্রের সংকট দেখা দেয়, তখন কিন্তু নানা শক্তির উদ্ভব ঘটে। আজকে বাংলাদেশে যে এই সংকটটা আপনি দেখছি আমরা এখন বর্তমানে, এই যে কথাটি অজয়কর খোকন বলেছে, একটা দেশের সর্বোচ্চ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের যেটা অহংকার, তার প্রধানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আমাদেরকে টোটাল নিরাপত্তা দেয়, তার প্রধানের বিরুদ্ধে আজকে প্রশ্ন উত্থাপিত হয়েছে। হাজার কোটি টাকা, হাজার কোটি। একজন এমপি যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়, আজকে তাকে নিয়ে কি একটি ন্যাক্কারজনক ঘটনার আমরা লক্ষ্য করি। এর অর্থাৎ গণতন্ত্রের যখন সংকট তৈরি হয়, তখন এই অশুভ শক্তির উপর কাউকে ভর করে টিকে থাকতে হয়, যার একটা অশুভ পরিণতিকে আমরা এখন লক্ষ্য করছি। কারণ আপনাকে একটা কথা বলি, আজকে যে কথাটি অজয় খোকনকে আমি ধন্যবাদ জানাই, বলেছে যে যার যার অভিযোগ যেগুলো উঠেছে সেগুলো প্রমাণিত হলে বিচার হবে, এর দায় দায়িত্ব সরকারের না, আওয়ামী লীগের না। এখন আপনাকে একটু আমি বলি, সরকার ঠিক আছে, সরকার এখন নিজে তাকে সেভ করার জন্য অথবা তার যে প্রশাসনিক দক্ষতা যেটা সেটা দেখাবার জন্য সে কথাগুলো, কিন্তু আপনাকে একটা কথা আমি একটু প্রশ্ন করতে চাই। এই যে বেনজির আহমেদ সাহেব যিনি আইজির, ওনার আপনি যদি একটু ফুটেজগুলি আপনি লক্ষ্য করেন, দেখবেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না, সন্ত্রাসীদের একেবারে 14 হাত মাটির নিচ থেকে তুলে ফেলা হবে, এইসব বক্তব্য কিন্তু খুব মুখরোচক বক্তব্য বাংলাদেশে একসময় ছিল। এবং ওনার স্টাইল, ওনার চালচলন, এটা কিন্তু যে কোনো মানুষ থেকে ওনাকে একটা স্বতন্ত্র পরিচয় কিন্তু দিয়েছিলেন। তারপর ওনাকে দেখেন, উনি একটা সরকারি চাকরি করলে উনি সর্বোচ্চ রাষ্ট্রপতি পদক পেয়েছেন। ওনাকে এই যে প্রশাসনের সবচেয়ে যে দক্ষ অফিসার বা যাদেরকে ন্যায় নীতিবাদ পরিচালনা শুদ্ধাচার বলে তাদেরকে সেই পুরস্কার দিয়েছে। এখন এই দায়িত্বটা কে দিয়েছে? যারা বর্তমান ক্ষমতাসীন আছে তারা কি তাহলে এটা যাচাই বাছাই করেনি? এত সম্পদের মালিক যে উনি হলেন, গড়ে উঠলো, এগুলো কি একদিনে হলো? হ্যাঁ, একদিনে তো হয় নাই। তাহলে নিশ্চয়ই এই যে তাকে শুদ্ধাচার পুরস্কারটা দেওয়া হয়েছে, নিশ্চয়ই তো সরকারের গোয়েন্দা সংস্থা আছে। এবং আমরা যতটুকু জানি, যখন একটা মানে অর্গানাইজেশনের চিফকে যখন দায়িত্ব দেওয়া হয়, তখন নানা রিপোর্ট কিন্তু নেওয়া হয়, ডিবি, এসবি, এনআইসি, ডিজিএফআই থেকে। তাহলে কি আজকে একদিনে তো আর বেনজির আহমেদ তৈরি হয়নি, একদিনে তো আব্দুল আজিজ তৈরি হয়নি। বরং আপনি দেখবেন আজকে আমরা মনে করি সরকারের উচিত যে সে যদি মনে করে যে না, এই সকল ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, তাহলে দৃষ্টান্তমূলক বিচার করা উচিত। এখন আপনাকে একটা কথা, আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে আমরা বললাম, সাংবাদিকরা প্রশ্ন করলো যে বেনজির কোথায়, উনি জানি না কেন। উনি যে আমরা যে কোনো লোক, আমি সবাই তো আমরা বিদেশে যাই, ইমিগ্রেশনের বাইরে কি বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? ইমিগ্রেশন তো অলস ডকুমেন্টস আছে, যে কে গেল কে না গেল। তাহলে হোম মিনিস্টার জানে না, তাহলে দেশকে অন্য কেউ পরিচালনা করে, অন্য কোনো শক্তি পরিচালনা করে যেখানে সরকারের কোনো কন্ট্রোল নাই? এই প্রশ্নগুলো তো আজকে করা উচিত। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে যে কোথায় বেনজির আমি জানি না? উনি ইমিগ্রেশন কি ওনার আন্ডারে না? এই দেশ থেকে অন্য দেশে গেল, সেই ডকুমেন্ট আপনার কাছে, সেখান থেকে কোথায় গেল সেটা তো আপনি জানবেন, সেটা দরকার নাই। আমার কথা হলো, আমার বাংলাদেশ এয়ারপোর্ট তো সে পার হয়েছে, তো সেখানে তাকে তো ইমিগ্রেশন ফেস করতে হয়েছে। আজকে কোন গণমাধ্যমে দেখলাম তুরস্কে উনি, আমরা কি সেটা যেতাই যাক সে, কারণ বাংলাদেশ থেকে বেরোয় চলে গেলে তো আপনি যেতাই খুশি সেটাই যেতে পারে, এটা না। কিন্তু আমার এখান থেকে তো সে চলে গেছে, তখন আমার আইন শৃঙ্খলা বাহিনী কি করেছে, আমার সরকার কি করেছে? আমরা যদি যাই, ধরেন এখানে অজয়কর খোকন আছে, সরকারি দলের লোক, আমরা যখন
নর্মাল চিকিৎসার জন্য বা বাইরে কোথাও যাই, সেখানে আমাদেরকে ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে, আমাদের পাসপোর্ট চেক করে, আমাদেরকে বলা হয় যে উপরের পারমিশন নিতে হবে। তো বেনজির সাহেবের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য না, যেখানে দুদক তার মালামাল ক্রোপ করেছে, তার বিরুদ্ধে মামলা রুজু করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তার বিরুদ্ধে যে আজকে যে মুখরোচক কথা শোনা যায়, আমরা তো শুনেছি যে সরকারই বলেছে যে বেনজির আহমেদ চাকরির জীবনে স্টার্টিং থেকে শুরু করে শেষ পর্যন্ত 2,85,00,000 টাকার মতো তার স্যালারি পেয়েছে। তো সেখানে আপনার এই যে হাজার হাজার কোটি টাকার মালিক, এটা যদি সরকারের ছত্রছায়া, হ্যাঁ আজকে অনেকে বলে, আজকে এখানে আমি জানি না অজয়কার খোকনরা স্বীকার করবে কিনা, আমরা প্রশাসনের অনেক লোককে বলতে শুনি, আওয়ামী লীগের নেতাদেরকে সামনাসামনি বলে, এই আমাদের কারণে তো আপনারা ক্ষমতায় এসেছেন, আমরাই তো আপনাদেরকে ক্ষমতায় রেখেছি, জনগণের ভোটে কি আপনারা নির্বাচিত হয়েছেন? অর্থাৎ যেই সকল লোকগুলি এই কথাগুলি বলতে পারে তারা নিশ্চয়ই সরকারের উপরে সরকার পরিচালনা করে, যার মাসুলটা আজকে আমাকে বাংলাদেশের জনগণ দিচ্ছে, আমরা প্রশ্ন করি। সেটা হচ্ছে, আপনাকে মনে হয় যে ধরেন পুলিশ প্রশাসন যদি এরকম ধারণা পোষণ করে বা বেনজির আহমেদ যদি এরকম ধারণা পোষণ করে যে আমার কারণে সরকার ক্ষমতায়, আপনাকে মনে হয় যে সরকার কোন ব্যবহার করেছেন? আমি এই কথাটার সাথে সম্পূর্ণভাবে একমত না। কেউ যদি মনে করে তার কারণে সরকারের উপরে সরকার প্রতিষ্ঠা করেছেন উনি বলছেন, তার সরকারটা ওনারা ক্ষমতা এনেছেন তা না। সরকার ক্ষমতা আনবার জন্য সরকারের একটা রাজনৈতিক দল আছে, যে দল আজকে এই সরকারটাকে বিলং করছে। পাশাপাশি এখানে জনগণের ম্যান্ডেট আছে। আমি যদি বলি বিএনপির ভাষা যেভাবে বলে যে এটা ম্যান্ডেটবিহীন না, ম্যান্ডেটের ডিফারেন্সিয়াল আছে, একটা বিষয় আছে যে ভোটটা সম্পূর্ণভাবে সঠিক হয় নাই। এর ব্যাখ্যাটা হচ্ছে আমার কাছে এরকম যে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া যে ভোটটা হয়েছে এটা পরিপূর্ণতা পায় নাই। কারণ হচ্ছে বিএনপি একটি রাজনৈতিক দল, একটি বৃহৎ রাজনৈতিক দল, এবং তার অনেক ফ্যান এবং ফলোয়ার্স। তারা নির্বাচনে আসে নাই বলে নির্বাচনে ভোট পর্যাপ্ত পরিমাণে কাস্ট হয় নাই এবং ভোটের মার্জিন কম ছিল। 14 সালে বিএনপি নির্বাচন করে নাই বলে অকাবার হয়েছে। এগুলো উদাহরণ আছে। এই উদাহরণগুলো কি আমাদের জন্য সুখকর হচ্ছে বা হয়েছে? হচ্ছে না। গণতন্ত্র প্রপারলি যদি না চলে, একটা মানুষ সুস্থ অবস্থায় যেভাবে চলে একটা বিকলাঙ্গ মানুষও চলে, কিন্তু পার্থক্য কিন্তু রয়ে যায়। এই 14 সালের নির্বাচনে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে গণতন্ত্রের কিছুটা সৌন্দর্যের অবনতি হয়েছে। একটা ছোট্ট প্রশ্ন, সেটা যে আপনি শেষ করেছিলেন বিচার দিয়ে, বিচার করা উচিত, সেটা হচ্ছে বেনজির আহমেদ এখন বাইরে, সরকার বলছে যে উনি কোথায় আমরা জানি না। 1 2 নম্বর হচ্ছে ওনার কিছুদিন আগে 2-3 দিনের মধ্যে বলা হলো যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, ব্যাংক অ্যাকাউন্টে দেখা হলো কোনো টাকা নেই, টাকাটা কিন্তু খুব রিসেন্টলি উনি তুলেছেন। কিভাবে সম্ভব? এই বিষয়গুলো আমরা পত্রপত্রিকায় দেখছি। মোশাররফ যেটা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, উনি কোন কারণে বলছেন বা কিভাবে বলছেন আমি জানি না। আমাদের সাধারণ সম্পাদক উনিও প্রেস ব্রিফিং করে কথা বলছেন, কিন্তু আমার কাছে যে কথাটা পরিষ্কার করা উচিত জাতির সামনে, যেটা আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, যে বেনজির সাহেব এবং আজিজ সাহেবের দায় আওয়ামী লীগের না। আওয়ামী লীগ তাদেরকে সেনাপ্রধান বানিয়েছে, আমাকে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে, আমাকে এমপি বানিয়েছে। এরপরে আমার কর্মের সমস্ত দায় দায়িত্ব কিন্তু শুধুমাত্র দলের উপর পড়ে না। আমি যদি খারাপ কাজটা করি, এই ভোগটা কিন্তু আমাকেই করতে হবে। আমি ওই কথাটাই বলছি বারবার। বেনজিরকে বানিয়ে আমরা হয়তোবা সঠিক সিদ্ধান্ত নিয়েছি কি নেই না, এই ব্যাখ্যা নিয়ে এখন চুলছেড়া বিশ্লেষণ করলে হবে না। ফখরুল সাহেবের কথা এখন আজিজ আর ওই বেনজিরে দেশ ভরে গেছে এটা বললে হবে না, এটা স্পেসিফিক করতে হবে। তাকে ধরা হয়েছে, তার বিরুদ্ধে দুদক যথাযথ ব্যবস্থা নেবে, আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সরকার ক্লিয়ার একটা স্টেটমেন্ট দেবে, এটা আমি প্রত্যাশা করি। কিরকম করি? যে বলবে বেনজির এতদিন আগে এত তারিখে ইমিগ্রেশন ক্রস করেছে, ব্যাংকে টাকা ছিল, বাংলাদেশ ব্যাংকে বলবে, অন্যান্য ব্যাংকে বলবে তার টাকা তুলেছে। আজকে যে এগুলো নিয়ে যে স্পেকুলেশন হচ্ছে, মানুষের মধ্যে যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, এতে করে সরকারের অনেক বেশি ক্ষতি হচ্ছে। একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্সে। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম রাজনীতি আসলে কার হাতে। আছেন অজয়কর খোকন, এবিএম মোশাররফ হোসেন। এবিএম মোশাররফ হোসেন, আসতে চাই এখান থেকে আসলে বের হওয়ার উপায় কি? কারণ মানে এখন সংসদের দিকে তাকান, রাজনীতির দিকে তাকান, একটা
মানে স্বাভাবিক পরিস্থিতি বলা যাবে না, যদি অযোগ্য কখন শুরুতে একটু আলোকপাত করেছেন যে ব্যবসায়ীদের হাতে রাজনীতি, অরাজনৈতিক ব্যক্তিদের হাতে রাজনীতি চলে গেছে, বের হওয়ার উপায় দেখেন? না, বের হওয়া তো একটাই উপায় আছে, আপনি গণতন্ত্র চর্চা করেন, এছাড়া কোনো পথ নাই। সেটা কোনো ইঙ্গিত আছে? না, এইটা যদি আমরা না করি, যারা আমরা তো ধরেন আমি একটা রাজনীতি দলকে এখন প্রতিনিধিত্ব করছি, অজয়কর খোকন করে, আজকে আমরা একেবারে এখন এটা প্রকাশ্যে বলা উচিত, এটা তো লাইভ হচ্ছে আপনার প্রোগ্রামটা, রাজনীতিবিদদের সেই সম্মানটা কি আছে এখন? আমরা যদি আমাদের নিজেদেরকে রিয়ালাইজ না করি, আমরা যদি নিজেদের সম্মানটা নিজেরা অর্জন না করতে চাই, তাহলে আমাদেরকে কে সম্মান করবে? এই যে আজকে আমরা যে প্রসঙ্গটা আমরা করলেন, একজন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যিনি প্রধান, ওনার কাজ কি? যে একটা রাজনৈতিক সরকারের কর্মসূচি থাকবে, সেইটাকে বাস্তবায়ন করে উনি আইনশৃঙ্খলা রক্ষা করে মানুষের জানমালের নিরাপত্তা দেবেন। আর সে যদি নিজেই দৈত্য হয়ে যায়, সে নিজেই যদি লুটেরা হয়ে যায়, সে নিজেই যদি মানুষের উপর নির্যাতনের স্টিমরোলার চালায়, তাহলে সেই রাষ্ট্র কি প্রত্যাশা করতে পারে? আজকে বিএনপি মহাসচিব বলেছেন, আপনার নেতা বলেছেন যে সরকারের হাতে ক্ষমতা নাই, ক্ষমতা এখন লুটেরাদের হাতে। না, এটা তো আমরা দেখি সব জায়গায়, আমরা তো এটা সব জায়গায় দেখি। এই যে আপনি এখন উপজেলা নির্বাচন হচ্ছে, আমরা তো বর্জন করছি, আপনি একটু এভারেজ দেখেন যে কারা নির্বাচিত হচ্ছে। যাদেরকে চাচ্ছে, মানে কোন শক্তি যাদেরকে চাচ্ছে তারাই জিতছে। তাইলে রাজনীতিবিদরা কোথায়? জনগণের ম্যান্ডেটটা কোথায়? নাই তো ম্যান্ডেট। ভোটার যতটুকু পারছে তারা তো ভোট দিচ্ছে। কারা কত পার্সেন্ট ভোট দিচ্ছে? যত পার্সেন্ট দিক, এর মধ্যেই তো তারা নির্বাচন, এর মধ্যে তো গেমটা হচ্ছে। আপনার এই যে এখন হয়তো আমরা বলি যে এই যেমন আপনি দেখেন আজকে বাংলাদেশের নির্বাচন কারা, আজকে দেখেন একটা উপজেলা চেয়ারম্যান আগে নমিনেশন সাবমিট করতে তাকে জামানত 10,000 টাকা দিতে হতো। এখন একটা স্কুল মাস্টার, একটা সাধারণ গ্রামের সামান্য মানুষ, উনি তো ওনার জনপ্রিয়তা, ওনার এলাকার কর্মকাণ্ডের মাধ্যমে জনগণ তো দেখতে পারে, ওনাকে 1 লক্ষ টাকা জামানত দিতে হবে। এমপির 20,000, এমপির বিষয়। অর্থাৎ আপনি রাজনীতিটাকে একটা বাণিজ্যকরণ করে ফেলেছেন জনগণের। তারপর এখন এই যে ভোট কেনা বেচার যে আমরা টাকার গল্প শুনি, এটা যে কোনো আপনার মার্জিত রাজনীতিবিদ অথবা যারা ভদ্রলোক, যারা সমাজের কিছু করতে চায়, এরা তো ধীরে ধীরে নিজেদেরকে সবাই সরে যাবে, এই রাজনীতি তো থাকবে না। যার জন্য এই দুর্বৃত্তায়ন বলেন, এই যে যারা ক্ষমতার অপপ্রয়োগ বলেন, অথবা যারা ক্ষমতাকে ভোগ করে নিজেদেরকে দানবে পরিণত করেছে, এদের সংখ্যা তো দিন দিন আর বেড়েছে। যার জন্য আমাদের ফখরুল ইসলাম আলমগীর যে বলে, আপনি সাম্প্রতিক কালে আপনি লক্ষ্য করেন যে ঘটনাগুলি ঘটেছে, এই শুধু আজকে আমরা বেনজির অথবা আজিজ সাহেবের কথা আমরা বলি, আরেকজন কিন্তু পুলিশের এসপির কথা আপনি দেখেছেন কিনা, তাকে কিন্তু বিদেশে যাওয়ার জন্য দিয়েছে, ইনজেকশন দিয়েছে যাতে না যেতে পারে, এবং তার প্রায় 40 কোটি না কত কোটি টাকার সম্পদ জব্দ করেছে। তো একটা এসপি যদি এত কোটি টাকার সম্পত্তির মালিক হয়, তাহলে জনগণের উপর কতটুকু নির্যাতন হয়েছে, কতটুকু শোষণ হয়েছে, কতটুকু অবিচার হয়েছে আপনি একটু লক্ষ্য করেন। তা সামগ্রিক দেশের অবস্থা তো আজকে এই যে আমাদের দেশে আপনি দেখেন আর্থিকভাবে এখন আমাদের দেশে প্রতিভা, আমি অজয়কার খোকন, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, আমরা নতুন প্রজন্মকে সরকারের অ্যাক্টিভিটি দেখছেন, মানে এসবের বিরুদ্ধে সরকার কতটা সোচ্চার? না, সরকার তো অসহায়, কারণ সরকারকে কোন শক্তি এখানে বসিয়েছে, সেই শক্তির বাইরে গিয়ে তো উনি টিকতে পারবে না। যদি উনি টিকতই, ওবায়দুল কাদের তো আজকে বলেছেন যে বিদেশে থাকলেও বেনজিরের বিচার হবে। বিচার লাভ থেকে উনি তো, ওনার তো যা দরকার উনি চলেই গেছে, উনি চলেই গেছে। আর উনি যদি বাংলাদেশে না আসে, ওনার কি ওখানে আজকে মালয়েশিয়া, যেটা আমরা পত্রিকা দেখি, মালয়েশিয়া তার বাড়ি আছে, তার মালয়েশিয়া বিজনেস আছে, তার মিডল ইস্টে তার বিজনেস আছে, বাংলাদেশে এমন লোকের কাছে তার ইনভেস্ট আছে, সে বাংলাদেশে 100 বছর না আসলেও তার লভ্যাংশ চলে যাবে। তো সুতরাং বেনজির সাহেবদের তো কোনো লস নাই, আজিজ সাহেবদের তো কোনো লস নাই। জি, তারা তো আজকে দেশটাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যে যার জন্য আজকে আপনি রাজনীতিবিদদের আপনি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে তোমরা ব্যর্থ হচ্ছ, তোমরা পাচ্ছ না, তোমাদেরকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করে। জি, অজয় খোকন, আসলে এখানে এই বিষয়টাকে নিয়ে আমি রাজনীতিকরণ করতে চাই না। তারা রাজনীতির সুযোগ নেয়নি, মানে বিষয়টা এরা রাজনীতির সুযোগ নিয়েছে, কিন্তু আমি রাজনীতিকরণ করতে চাই না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কিরকম, আমি যেটা বলতে যাচ্ছি পরিষ্কার যে এদের বিচার হওয়া উচিত, এবং সরকার এ ব্যাপারে জিরো টলারেন্স, যেটা আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে। এখন উনি তো বাইরে, কি করবেন? উনি বাইরে, ওনাকে আনা যাবে না তা তো না, এদেশে কি আনা হয় নাই? আনার ব্যবস্থা আছে, সেটাও ব্যবস্থা করা যায়। এবং এর সাথে কারা কারা জড়িত, সে একা করেছে নাকি তার সাথে আরো যোগসূত্র আছে, সেটাও বের করা সম্ভব। এখন আমার কথা হচ্ছে যে মির্জা ফখরুল সাহেবরা এই আজিজ সাহেব অথবা আইজিপি সাহেবের ঘটনা নিয়ে যেভাবে কথা বলছেন, সেই কথাগুলো জনগণের সম্মুখে বলে জনসম্পৃক্ততা কি তৈরি করতে পারছেন? তা তো না।
উনি বলছেন উনি মালয়েশিয়াতে বাড়ি আছে, জি খুব ওখানে গিয়ে ভালো থাকবে, মোশাররফ বললেন। আমাদের তারেক জিয়া সাহেব লন্ডনে আছে, উনি ওখানে খুব ভালো আছেন। আমি এটার পাল্টাতে এটা বললাম। ফয়সালা কি কিছু হলো না? আমার কথা হচ্ছে যে ঘটনাটাকে এইভাবে দেখতে হবে, সে দোষী সাব্যস্ত হবে, বিচার হবে, আদালতের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। সে না থাকলে তার অনুপস্থিতিতেই বিচার হোক, মানুষ দেখুক যে এগুলোর বিচার হয়। সরকার এই ব্যাপারে উদাসীন না, সরকার ইফেক্টিভলি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এখন এখানে কিছু কথা এসেছে, মোশাররফ বলেছে যে বর্তমানে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হচ্ছে বা নির্বাচন প্রক্রিয়াটা যেটা হয়েছে, আমি তো প্রথমেই বলেছি এই দেশের রাজনীতিটা ৭৫-এর ১৫ই আগস্টের পরে একবার চরম দুর্দশায় চলে গেছিল। এরশাদ পর্যন্ত সমস্তটা ছিল অবৈধ শাসন এবং সামরিক শাসন, দুর্বৃত্ত লুটপাট তখন শুরু হয়েছে। এখন আপনি আসেন ৯১ থেকে আমরা যখন শুরু করলাম গণতন্ত্রের যাত্রা, বিএনপি একবার, আওয়ামী লীগ একবার, আবার বিএনপি, আবার আওয়ামী লীগ। আপনি দেখেন অংশগ্রহণ করার মধ্যে দিয়ে কি হয়। এই দুইটা দল দুইবার ৪বার ক্ষমতায় আসলো। এর মধ্যে কি কিছু হয় নাই? লুটপাট হয়েছে। এর মধ্যে কি কিছু ঘটনা ঘটে নাই? ঘটেছে। তারপরেও একটা রাজনৈতিক একটা হিসাব, রাজনৈতিক একটা অবস্থান ছিল। আজকে যখন একটা অংশ সবকিছু থেকে বের করে নিজেকে নিয়ে গুটিয়ে ফেলেছে, জনগণ থেকে দূরে সরে গেছে, তখন কি হয়েছে? আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে সহযোগিতা করার নামে অতি উৎসাহী কিছু আমলা, অতি উৎসাহী কিছু সরকারি কর্মকর্তা, অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা পাশে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করে তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। এই চেষ্টাটাকে বন্ধ করবার জন্য আওয়ামী লীগ নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। আমরা আওয়ামী লীগের কর্মী হিসেবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, রাজনীতি যদি ফিরে না আসে, রাজনীতিবিদরা যদি দেশটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, সে রাজনীতিবিদ হোক বিপক্ষের। এই যে ফখরুল সাহেব আজকে কথাগুলো বলছেন, উনি এই কথাগুলো প্রেস ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে না বলে উনি যদি পার্লামেন্টে বলতেন আরো বেশি ইফেক্টিভ হতো। আজকে ওনারা যাবেন না, নির্বাচন করবেন না, আওয়ামী লীগকে ওয়াকওভার দেবেন, তখন তো আওয়ামী লীগের পাশে এসে কেউ দাঁড়ায় বলবে আমি তো তোমার সাথে আছি। ক্ষমতা এমন একটা জিনিস, আওয়ামী লীগ আসলে চাই বিএনপি আসুক। কেন চাইবে না? আওয়ামী লীগ তো বারবারই বলছে যে বিএনপি না আসার কারণে, আমি তো বলছি একটু নিয়ে আসি তারপর আপনি আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে বলি, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি রাজনৈতিক দলের সমান্তরাল ভাবে যদি রাজনীতিতে পদার্পণ না আসে, তাহলে আমি আওয়ামী লীগের কর্মী, একজন নিবেদিত প্রাণ কর্মী হওয়ার পরেও, অত্যাচারী নির্যাতিত হওয়ার পরেও আমার মূল্যায়ন ক্ষয়িষ্ণু হয়ে যাবে, কমে যাবে। না, এখানে অজয় খান খোকন একটা কথা বলেছে, আপনি দেখেন অজয় খান খোকন একটা জিনিস স্বীকার করে নিয়েছে, যদি গণতান্ত্রিক পন্থাটা যদি চালু থাকে তাহলে জনগণের কিন্তু চুজের একটা সুযোগ থাকে। যেমন 91 বলেছে সে, 96 বলেছে, 2001, কিন্তু এই প্রক্রিয়াটা বন্ধ করেছে কে? কারণ 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায় ছিল, আবার কেয়ারটেকার গভর্নমেন্ট নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, সেই আওয়ামী লীগ ক্ষমতা এসে কেয়ারটেকার সিস্টেমটা বাতিল করে দিয়েছে, অর্থাৎ জনগণের মতামতের জন্য কোনো প্রতিফলন না ঘটে, যার কারণে তো আজকে সংকটটা তৈরি হয়েছে। হ্যাঁ, অজয় খোকনরা বলতে পারে যে আজকে বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছু সংকট তৈরি করেছে। হ্যাঁ, যদি কোনো সংকট থেকে থাকে তাহলে আপনার তো সুযোগ ছিল, 2008 তো আপনি ক্ষমতা এসেছেন, আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের কোথায় ফল থাকে সেটা রেকটিফাই করার মতো সংসদের সংখ্যাগরিষ্ঠতা আপনার ছিল, আপনি রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন, আপনি সেইটা না করে আপনি কি করেছেন? টোটাল সিস্টেমটা বাতিল করে দিয়ে একটা বিষয় উনি বলেছেন যে মানে একটা বড় অংশ রাজনীতির বিএনপি নিজেদেরকে গুটিয়ে নেওয়ার ফলে এখন না গুটিয়ে নেয় না। এখানে অজয় খোকন বলেন, ধরেন আপনারা তো বারবার আমি একটু না, বয়কট আমরা কেন করছি? আপনি দেখেন অজয় খোকন বলেছে 91 সালে আমরা ক্ষমতায় ছিলাম। জি, 96 সালে কি এমন পরিস্থিতি ছিল যে আওয়ামী লীগ নির্বাচন আসে না? এসেছিল, কারণ ওই কনফিডেন্সটা তো তাদের ছিল যে না, ইলেকশন করলে আমরা বিজয়, তারা বিজয় হয়েছে। আপনাদের এখন কনফিডেন্স নাই? না, কোনো কনফিডেন্স নাই তো, কারণ নির্বাচন তো এখন ম্যানিপুলেট হচ্ছে, কে জিতবে নির্ধারিত, কে ক্যান্ডিডেট হবে নির্ধারিত, কাকে ক্ষমতায় দেওয়া হবে নির্ধারিত। সেই খেলায় কি বিএনপি অংশগ্রহণ করবে? বিএনপি মতো একটা রাজনৈতিক আমি একটা কথা তো একটু ইন্টারফেয়ার করি একটু। আমরা যদি পিছনের দিকে যাই, হ্যাঁ, আমি ডিসকাশন করার জন্য, কথাগুলো বলার জন্য না, সেটা হচ্ছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো 2008 সালে, আসার পরে 13-14 সালের ইতিহাসটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে যখন ফোন করলেন খালেদা জিয়াকে,
তখন কি একটা স্কোপ তৈরি হয়েছিল? না আমি একটু বলি এখানে আমি বলি না এখানে যেটা বলছে ওকে সব ঠিক আছে, কিন্তু আপনার এই সংকটটা কখন তৈরি হয়েছে আপনার নিশ্চয় মনে আছে 2008-এ বিএনপি কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন যেটা আওয়ামী লীগ বলেছিল তাদের আন্দোলনের ফসল, এবং টোটাল এই 111-এর ফসলটা আওয়ামী লীগের ঘরে গিয়েছে। তারপরে কিন্তু আমরা সবকিছু মেনে নিয়েছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংসদে গিয়েছে, আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করে সেখানে আমাদের প্রতিনিধি ছিল বঙ্গভবনে, জি জি জি, সব ছিল। প্রক্রিয়া তো সবই আপনার 2013 পর্যন্ত আপনার চলছিল, কোনো সংকট ছিল। হ্যাঁ, রাজনীতিতে কিছু উত্তাল পাতাল তো হবেই, কিন্তু আপনার মূল স্পিরিট থেকে কিন্তু বিচ্ছিত হয়। আপনি করলেন কি হঠাৎ বিরতি থেকে এসে এখান থেকে আপনি শুরু করবেন। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবার ফিরছে কিছুক্ষণের মধ্যেই। সঙ্গে পাচ্ছেন নিশ্চয়ই আপনাদের বিরতি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম রাজনীতির নিয়ন্ত্রণ আসলে কার হাতে। মোশাররফ হোসেন, একটু ছোট আমি যে কথাটা বলছিলাম আপনি দেখেন, আমি একটু প্রশ্ন একটু রেখে দিতে আপনি বলেন। আমি যেটা জানতে চাচ্ছি যে আওয়ামী লীগ যেটি বলে যে আপনারা একটা ভ্যাকুয়াম তৈরি করেছেন রাজনীতিতে, এইটা দায় আপনাদের। আপনারা যেটি বলে থাকেন যে আওয়ামী লীগের কারণে এটি আসলে সম্ভব হচ্ছে না নির্বাচনে যাওয়া কিংবা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করা। আমি একটু জানতে চাচ্ছি এই যে দেশে এত দুর্বৃত্তায়ন আপনারা বলছেন, অভিযোগ করছেন সরকারের হাতে ক্ষমতা নাই, আপনারা কি করছেন আলটিমেটলি? আমরা যে দায় দায়িত্ব আছে রাজনীতি বিশেষে, আমরা একটা যে কোনো রাজনৈতিক দলের কাজটা কি আপনি যদি একেবারে থিওরিটিক্যালি দেখেন, রাজনীতির কাজ হলো তার ভুল ত্রুটি, তার দুর্নীতি অপকর্ম জনগণের কাছে তুলে ধরা এবং জনগণের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়া। এটা তো একটা গণতান্ত্রিক রীতিনীতি, এর বাইরে তো আপনি যেতে পারবেন না। আমরা তো সেখানে 100% সাকসেস। আজকে আওয়ামী লীগ অজয়কার খোকনরা বলে বা আওয়ামী লীগ যারা ক্ষমতায় আছে বলে তারা নাকি উন্নয়নের মহাসড়কে, তাহলে হয় জনগণ কেন ভোট কেন্দ্র যাচ্ছে না? জনগণ কেন সরকারকে কোনো কাজে সহযোগিতা করছে না? সরকার কেন ওই প্রশাসন বেঞ্জি আজিজদের উপর ভর করে টিকে থাকতে হয়? কারণ জনগণের সাথে তাদের বন্ধনটা ঠুনকো। এখন আমি একটু আসি অজয়কার খোকন এর আগে যে কথাগুলি বলেছে। আপনি দেখেন, হ্যাঁ, বাংলাদেশে একটি প্রচলিত ব্যবস্থা ছিল যে একটা নিরপেক্ষ সরকারের নির্বাচন হবে, জনগণ যাকে চুজ করবে সেই ক্ষমতা যাবে। এই তো এই ব্যবস্থা ধ্বংস করেছে কে? বাংলাদেশে আওয়ামী লীগ। এখন আপনি আমাকে খুন করে আপনি বলবেন যে আল্লাহ বাঁচাইছে, আপনারা দিচ্ছেন না? আমি বলি দেখেন গ্রামে কিছু কিছু কথা, লোকটা মারা গেছে অসুবিধা নাই, কিন্তু আল্লাহ চোখটা বাঁচাই দিছে, এরকম বলে না যে চোখটা অক্ষত অবস্থায় আছে। তা আজকে আপনি গণতন্ত্রকে শেষ করে আপনি একটা নির্বাচন খেলা শুরু। কোন নির্বাচন? এখানে তো জনগণ নিজেরাও বিশ্বাস করে যে এই আমি যে ভোটটা দেবো এই ভোটের মাধ্যমে আমার যাকে আমি নেতা চাই সে নেতা নির্বাচিত হবে না। কারণ আপনাকে আমি একটা কথা বলি, আজকে দেখবেন এই যে অজয়কার খোকন বলেছে যে তৎকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছিলেন। কোন টেলিফোন করেছিলেন? যে দলীয় সরকারের অধীনে। তা আমি একটু অজয়কার খোকনকে করি। অজয়কার খোকন তো ছাত্রনেতা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তারা তো আন্দোলন করেছিল বেগম খালেদা জিয়ার অধীনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। 95 সালে আমরা একসাথে রাজনীতি করেছি। 95 সালে যদি বেগম খালেদা জিয়ার অধীনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, এটা শেখ হাসিনা বিশ্বাস করে। আজকে এই প্রায় 28-29 বছর পর রাজনীতিতে এখন যোজন আপনার ফারাক তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে, পারস্পরিক একজনকে নিচ্ছিন্ন করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। সেখানে কিভাবে তার অধীনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন? 2029 সালে সামনে নির্বাচন, সেই জায়গাটাই কোন রকম সম্ভাবনা দেখেন? এখান থেকে বের হওয়ার কোনো পথ দেখেন? আমি আপনাকে একটা কথা বলি, জি, বিএনপি যে একটা বিশেষ সার্কেলে পড়েছে, এটার মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। কিসের সার্কেল? এটাকে বলে বিশেষ সার্কেল। অর্থাৎ এটা চক্রের মধ্যে পড়ে গেছে। এই চক্রটা মধ্যে পড়ে তারা আসলে অন্ধকার দেখছে সবকিছু। তারা যদি পরিষ্কারভাবে দেখতে পারতো, দিব্য চোখে দাঁড়িয়ে জনগণের মতামতটা নিয়ে দেখতে পারতো, জনগণ কিন্তু নির্বাচন চায়, নির্বাচনমুখী। এই যে বলছে নির্বাচনে আসছে না, কনফিডেন্স নাই নির্বাচনে জেতার, না জেতার কনফিডেন্স তো আপনাকে কেউ ক্ষমতা আসার কনফিডেন্স তৈরি করে দেবে না। আপনি এককভাবে আগামীতেই বিএনপি চায় কি জানেন, যে আমি এইবার নির্বাচন করব, নির্বাচনের পরক্ষণে আমি শপথ নেব, সমস্ত দুর্নীতির মামলা খালেদা জিয়া এবং তারেক জিয়ার মামলা তুলে ফেলবো, তারেক জিয়াকে বীরের বেশে এয়ারপোর্টে নিয়ে আসবো, লক্ষ লক্ষ মানুষ মালা দিয়ে বরণ করে নেবে। না, এটা হবে না। এই স্বপ্ন তারা দেখে, কিন্তু এই স্বপ্ন তো দুঃস্বপ্ন হয়ে যাবে, এটা হবে না। আমি বলি তাদের একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে কি, গণতন্ত্রের পথে হাঁটা উচিত। বিএনপি এখন আছে শুধুমাত্র চোরাবালিতে দাঁড়িয়ে মানুষের বিরুদ্ধে, ওই যে গ্রামের কিছু কুটনা বুড়িরা কিছু কথা বলে না, একটু কথা শুনে গেল দেশ গেল, আজিজ চলে গেল, বেনজির চলে গেল, এগুলো নিয়ে কথা বলুক। ইফেক্টিভ যে কথা, যখন গ্যাসের দাম বাড়ে, বিদ্যুতের দাম বাড়ে, পানির দাম বাড়ে,
মানুষের মৌলিক চাহিদাগুলো যখন বাড়ানো হয়, যারা যে সরকারই থাকুক বাড়ায়। আমরাও অতীতে নিয়ে আন্দোলন করেছি, সেই আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছিল, সেই সম্পৃক্ততা পুঁজি করে আমরা খালেদা জিয়াকে 95 সালে বাধ্য করেছি। এখন ওনারা তো সেই ক্ষমতা নাই। অনেক ধন্যবাদ। ওনাদের ডাকে কখনো জনগণ আসে না, আসবে না। আমি আপনাকে একদম পরিষ্কার বলতে 2029 সালে সামনে নির্বাচন, সামনে না অজাগার কখন বলছে না তারা আন্দোলন করেছে, তাহলে অর্থাৎ বিএনপি একটা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে বলে তাদের আন্দোলন করার সুযোগ দিয়েছে। এখন অজাগার কখনো আমি প্রশ্ন করি, উনি যখন রাজনীতি করেছে তখন গুম নামক কোন শব্দ বাংলাদেশের রাজনীতিতে ছিল? থাকবে না কেন? কোথায় ছিল? গুম তো তৈরি কোথায় ছিল? আজকে এই যে আমাকে প্রথম কোথায় মাহফুজ, এটা এক মাহফুজ নিয়ে বাংলাদেশের 3 থেকে 4,000 লোককে গুম করেছে। ইলিয়াস আলীর মতো একটা নাম বলে এটা মাহফুজ। 21,000 নেতা কর্মী, আরে এগুলো বানোয়াট কথা, ভুয়া কথাবার্তা। 29টা কু হয়েছে জিয়াউর রহমানের সময়। কারা করেছে? সেনাবাহিনীতে হয়েছে। আরে জিনিস সেটা সেনাবাহিনীর ডিসিপ্লিন, গুম হত্যাকাণ্ড না, খুন হত্যাকাণ্ড। এখন যে ভয় বিষয়, ভয় পেয়ে গেছে পুলিশ দেখলে। আমি একটু বলি, আমি 19টা মামলা নিয়ে জেলখানায় গেছে। জেলখানা কি জিয়াউর রহমান খালেদা জিয়া জেলে পাঠিয়েছে না, অজায়গার কখন গুম হয়ে যাবে এই ভয় কি তখন ছিল? অজায়গার কখনো কোনো টেস্ট থাকবে না, এটা ছিল। অজায়গার কখনকে গ্রেফতার করে স্বীকার করবে না সরকার, এটা ছিল। ইলিয়াস আলী চৌধুরী আলম ছাড়া কে হয়েছে? ওই যে কুমিল্লার এমপি পারভেজ কোথায়? আমি শুনিনি এমপি নির্বাচিত এমপি, উপজেলা চেয়ারম্যান, নাম নাই, এর নাম শোনে নাই তারা। 29 সালে কি হবে? 10 সেকেন্ড একটু। 29 সাল, এখন একটা দল যখন ফ্যাসিস্ট হয়ে যায়, একটা দল যখন গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যে কোনো ভাবে সে ক্ষমতায় আঁকড়িয়ে থাকতে চায় বিশেষ গোষ্ঠীকে, যার কারণে যে কথাটা আপনি উপস্থাপনা করেছেন, এরকম বেনজির, এরকম আজিজ, এদেরকে তৈরি করবে। আব্দুল ভাই বাচ্চুর মতো লোক তৈরি করবে যারা ব্যাংক লুট করবে, অর্থনীতি লুট করবে, আবার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। কিন্তু ইতিহাস কখনো টিকে থাকে। এরা যদি 29 সালে নির্বাচনে অংশগ্রহণ না করে এবং এখন থেকে নির্বাচনী প্রক্রিয়ার সাথে কাজ শুরু না করে, 29 সালে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে তাদের হয় মিয়ানমার যেতে হবে, আর নাহলে অন্য কোথাও যেতে হবে। অনেক ধন্যবাদ দুজনকে, অসংখ্য ধন্যবাদ রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক এই ছিল ইনসাইড পলিটিক্স। দেখাবেন অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি